ডিয়ার ভিউয়ার্স, গত বাংলাদেশে জুলাই মাসে যে ছাত্রদের চাকরিতে সংরক্ষণের জন্য এবং সংরক্ষণে মেধাবীরা যে বঞ্চিত হচ্ছিল তাকে নিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনকে কেন্দ্র করে এবং সেই আন্দোলন বিরাট আন্দোলন রূপ ধারণ করে ছাত্ররা, এবং সেই আন্দোলনে দেখা গিয়েছিল যে সেই আন্দোলনে যারা পথে হাঁটছেন মাথায় বেঁধেছেন হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, গান গাইছেন ডিএল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা, কিংবা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, কিংবা গান গাইছেন হচ্ছে নজরুলের গান, কখনো গাইছেন দেশাত্মবোধক গান, গণসঙ্গীত গাইছেন। অর্থাৎ সেই আন্দোলনের একটা সেকুলার চেহারা ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সমস্ত সম্প্রদায়ের মানুষরা সেটাকে আন্দোলনে যোগদান করেছিল। এবং ছাত্র আন্দোলন পরিচালনা করতে গিয়ে হাসিনা সরকার তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার পরে তারপরে তখন কিছু ছাত্র যে মারা গিয়েছিল সেটাকে কেন্দ্র করে সেটার ক্ষোভে সে আন্দোলন আরো তীব্রতা লাভ করে। সেই তীব্রতা লাভ করার পরে হাসিনা সরকারকে কিন্তু পরবর্তীকালে যে আন্দোলন হলো দেখা যায় যে সর্ব অংশের মানুষ যোগ দিয়েছে সেখানে, এবং হাসিনা ভারতে চলে গেলেন। এবং চলে যাওয়ার পরে 8 তারিখে যে সরকার হলো, 5 তারিখ থেকে দেখা গেল বাংলাদেশে ব্যাপক অরাজকতা শুরু হয়েছে। এবং ধীরে ধীরে যারা এই প্রতিবেদক হিসাবে প্রথম দিকে যখন প্রতিবেদনগুলি রাখছিলাম তখন সেটাকে বিশ্বাস করেছিলাম যে এটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়ে একটা নতুন সরকার এসছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এর আলাদা রূপ, এবং তারা যে আন্দোলনে যোগদান করেছিলেন তাদের সেকুলার সবকিছু দাবি ছিল। সেইখানে তো নতুন সরকার গঠন হবার পরে মন্দির ভাঙার কথা ছিল না। যারা মন্দির পুজো করে তারা কি এই আন্দোলনে যোগ দেয়নি? সরকার গঠনের পরে মাজার ভাঙার কি কথা ছিল? পীরপন্থীদের ছাত্র হত্যা করবার কি কথা ছিল? বিরোধী নেতাদের হত্যা করবার কি কথা ছিল? ছাত্র দলে সংঘর্ষ হওয়ার কি কথা ছিল? ছাত্র সংগঠনগুলির মধ্যে, এবং ব্যাংকগুলি কি দেউলিয়া হওয়ার কথা ছিল? শিল্পে ব্যাপক ভাঙচুর ধ্বংস সাধন হওয়ার কি কথা তারা যে 9 দফা দাবি করেছিল তার মধ্যে কি উল্লেখ করেছিল যে আমরা শিল্পের ধ্বংস সাধন করব? অর্থাৎ রাজনৈতিকভাবে যারা আমাদের নয় তাদের শিল্পগুলিকে ধ্বংস সাধন করব। মালিককে বড় কথা না, এটা বাংলাদেশের দেশের সম্পত্তি, রাষ্ট্রের দেশের সম্পদ, সেখানে দেশের লোকেরা কাজ করে খায়। শ্রমিক অসন্তোষ হতেই পারে, শ্রমিক অসন্তোষ হওয়াতে শ্রমিক হত্যা হলো পুলিশের দ্বারা, পুলিশ হত্যা হলো। এগুলি কি কথা ছিল জুলাই আন্দোলনের সময়? এবং পরবর্তীকালে দেখা গেল যে 71 সালের যে স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের, সেটাকে কেন্দ্র করে যে বিভিন্ন দিবসগুলি ছিল সেই দিবসগুলি প্রতিপালন না করার একটা প্রবণতা না করার এবং সরকার বিধি নিষেধ করার একটা প্রবণতা দেখা গেল সেখানে। তার কারণ হচ্ছে যে এই দিবসগুলিকে কেন্দ্র করে, কারণ এই দিবসগুলি প্রচন্ডভাবে মানবার প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং সহ লিবারাল মানুষদের। কাজেই এর মধ্যে থেকে যে নতুন সরকার এসেছে, নতুন সরকার বিরোধী যেতে আন্দোলন যোগদান
জোরদার না হতে পারে, তার জন্যই কিন্তু এই দিবসগুলিকে প্রতিপালন করতে দেওয়া হয়নি। সেই ভয়ে, যতটা না ৭১-এর চেতনার ভয়, তার চেয়ে বড় ভয় ছিল যে ৭১-এর চেতনাকে কেন্দ্র করে যেসব দিবস বাংলাদেশে প্রতিপালিত হয়, সেই সব দিবসে মানুষ জয় হলে সেটা সরকার বিরোধী হয়ে যেতে পারে। অর্থাৎ তাহলে যে সরকার ক্ষমতায় এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারদের কিন্তু নতুন করে তালে রাজনৈতিকভাবে এবং যুক্তি দিয়ে, ন্যাশনালিজমের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করবার কোনো ক্ষমতা নেই বোধহয়। আছে। এবং শিল্পী সাহিত্যিকদের উপর আক্রমণ করার কি কথা ছিল সেই ছাত্র আন্দোলনের সময়? সে তো কথা ছিল না। যাই হোক, অন্তর্বর্তী সরকার এসেছে। এই সরকারকে কেন্দ্র কিন্তু এই উপমহাদেশে সব একদম আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ছাড়া সকলের মনে কিন্তু একটা আশার সঞ্চার হয়েছিল। কারণ তাদের যে দুর্নীতির বিভিন্ন খবর ভেসে আসছিল, তেমনি একদিকে যারা বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে যে কাজ করছিল, সেটার জন্য কিন্তু মানুষের মনে, শুধু বাংলাদেশের নয়, এপার বাংলার মানুষের মধ্যে পার্শ্ববর্তী দেশগুলিতে যে খবরগুলি যেত, তারাও তাতে আনন্দিত হতেন যে একটা প্রতিবেশী দেশ এগিয়ে চলেছে। কিন্তু এই সরকার আসার পরে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এবং এর আগে যে কথাগুলি বললাম, বিভিন্ন যে অরাজকতার উল্লেখগুলি করলাম, অরাজকতাগুলি হয়েছে, এবং সেই অরাজকতাগুলি হওয়ার পরে কিন্তু জনপ্রিয়তা কিন্তু এই সরকারের প্রবলভাবে হ্রাস পেয়েছে। এবং এই সরকার প্রথম থেকেই নিজের জনপ্রিয়তাকে করবার জন্য বিভিন্ন অংশ থেকে যারা জড়িত হলো, কারণ হচ্ছে এই সরকারে যারা এসেছে এবং সরকার আসার পরে যারা শক্তিশালী হয়েছে, তারা হচ্ছে অধিকাংশই ধর্মের সঙ্গে, ধর্মকে রাজনীতিতে মিশিয়ে যারা রাজনীতি করেন, তারাই ক্ষমতায় এসছেন। কারণ এদেরই লোকরা কিন্তু আওয়ামী লীগের ছাত্র সংগঠনের মধ্যে ঢুকে থেকে আওয়ামী লীগ সেজে, ছাত্রলীগ সেজে তারা সেখানে থেকেছে, এবং তারপরে সুযোগ বুঝে তারা বেরিয়ে এসছে, এবং তারা মূলত তারা ধর্মের ভিত্তিতে এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাদেশে যে একটি রাষ্ট্র গঠন করতে চায়, তাদেরই লোক। কাজে প্রথম থেকেই, আসার কয়েকদিন পর থেকেই ভারত বিরোধী প্রবল বক্তব্য ইউনূস এসেই বলেছেন। এবং তিনি, আমার মনে হয় তিনি শিক্ষিত লোক, তিনি বিশ্বজোড়া তার খ্যাতি আছে, অনেক পুরস্কার পেয়েছেন তার প্রতিভার জন্য, কিন্তু রাজনীতি করতে এসে তিনি তার ওজনটা হারালেন। তিনি ভারতবর্ষের বিরুদ্ধে বললেন যে কি, যে 7 সিস্টার, উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য আছে, 7টি রাজ্যের অস্থিরতা তৈরি করবেন, 7টি রাজ্য দখল করে নেবেন, এইসব কথাবার্তা। এবং ভারত হচ্ছে, তাদের সরল ব্যাখ্যা হচ্ছে, ভারত হিন্দুর দেশ এবং হিন্দুরা শত্রু, কাজে হিন্দুর দেশের প্রতি বিক্ষোভ থাকবে। এবং শেখ হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক রেখেছিল, বৈদেশিক বাণিজ্য করছিল এবং প্রয়োজনে আমদানি করছিল, কাজেই তিনি ভারতপন্থী, এইরকম সরলীকরণ ব্যাখ্যা সেখানে হয়েছে। কিন্তু শেখ হাসিনা কি তিনি মৌলবাদের সঙ্গে কি করেননি? মৌলবাদ হয়তো বলবেন যে কাউকে গালাগালি দেওয়া হচ্ছে, গালাগালি দেওয়া নয়। যারা মনে করেন বিভিন্ন সমাজ মাধ্যমে যে বিভিন্ন যে ধর্মীয় নেতারা যে ভাষণ দেন, ওয়াজ করেন, তাতে কিন্তু বলেন যে তাদের ধর্মটাই শ্রেষ্ঠ, পৃথিবীতে আর সব অশ্রেষ্ঠ। আর যে নিজের বিষয়টাকে মৌলিক মনে করে এবং সবচেয়ে খাঁটি মনে করে, সেটাই তো মৌলিকতা, মৌলবাদ। তো যাই হোক, মানে তখন থেকেই একটা বিভাজন, সরকার শুরুর গোড়া থেকেই কিন্তু একটা বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এবং হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে। বলা হচ্ছে যে আওয়ামী লীগ করার জন্য নাকি আওয়ামী লীগের লোকদের আক্রমণ করতে হবে। তাহলে আপনারা তো ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইছেন। অবশ্য বাংলাদেশের রেওয়াজই হচ্ছে যে যখন ক্ষমতায় আসে
সে তখন কিন্তু আর ক্ষমতায় আসে সেই সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে বেশিরভাগ সরকার এসছে, কিংবা লোক দেখানো নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসছে। যেভাবেই নির্বাচন হোক, নির্বাচনে ক্ষমতায় আসার পরে কিন্তু বিরোধীদের ব্যাপক আক্রমণ শুরু হয় সেখানে। কিন্তু একবার সহনশীলতার সঙ্গে যদি শান্তি প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে বাংলাদেশে কিন্তু এটি বারবার চলতেই থাকবে। বাংলাদেশে কিন্তু গণতন্ত্র কখনোই কিন্তু প্রতিষ্ঠিত হবে না। তাই হিন্দু তাস খেলেছেন, প্রথম দিকে মন্দির ভাঙলেন, আওয়ামী হিন্দুদের মারলেন, এবং আওয়ামী লীগের অন্যান্য ধর্মীয় নেতাদেরও তারা অন্য ধর্মের লোকদেরও হত্যা করলেন, কারো সম্পত্তি নষ্ট করলেন, বাড়ি জ্বালিয়ে দিলেন। আবার নতুন হিন্দু তাস শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে দেখা যাচ্ছে যে পুলিশ মিলিটারি গিয়ে সেখানে চট্টগ্রামে হিন্দু মহল্লাতে ব্যাপকভাবে সন্ত্রাস চালিয়েছে। তার ফলে কিন্তু প্রথম দিকে যে হিন্দুদের প্রতি যে নির্যাতন হচ্ছিল, সেই নির্যাতনগুলির জন্য কিন্তু নিজ নিজ মহল্লায়, এলাকায়, শহরে হিন্দুরা একত্রিত হয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু বিরোধিতার প্রচার চালিয়েছেন। বিরোধিতা না, তারা তাদের দাবি তুলেছেন, তাদের কথা বলেছেন, তাদের নির্যাতনের কথা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন এবং প্রশাসনকে দাবি দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীকালে চট্টগ্রামকে কেন্দ্র করে যে বিষয় হলো, দুবার স্বভাবত কারণে এর মধ্যে ইসকন বেরিয়ে এলো এবং বিভিন্ন হিন্দু সাধুরা বেরিয়ে এলো, তারা ধর্মের রক্ষক হিসাবে। একটি কথা হচ্ছে, সাধুদের এটাতে আসার দরকার নাই, কারণ একটা দেশের মানুষ নির্যাতিত হলে বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে একত্রিত হওয়ার প্রয়োজন আছে। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশের যে সেকুলার ফ্রন্ট আছে, তারা কিছু সেকুলার মানুষরা আছে, তারা কিন্তু ওই মিডিয়াতে কিছু কথাবার্তা বলা ছাড়া কিন্তু ব্যাপকভাবে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে কোনো শহরে কিন্তু ব্যাপক বড় মিছিল কিন্তু বেরোয়নি, কিন্তু বিশাল মিছিল কিন্তু বেরোয়নি সেখানে, বা প্রতিবাদ হয়নি, বা প্রতিবাদীদের দমন করার কোনো প্রচেষ্টা হয়নি। যদি আমি না জেনে থাকি, আমার যে এই প্রতিবেদনের নিচে কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন। এবং এইভাবে তারা সরকারি মদতেই সন্ত্রাসগুলি হচ্ছে, আর সরকাররা গিয়ে সেখানে পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে আসছেন সেখানে। কারণ সরকার যদি না চায়, কারণ পশ্চিমবাংলায় যখন পশ্চিমবাংলার তদানীন্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলা হয়েছিল যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়ে গেল, গুজরাটে দাঙ্গা হয়ে গেল, কই পশ্চিমবাংলাতে হলো না, তখন জ্যোতি বসু বলেছিলেন যে দেশের শাসক যদি দাঙ্গা না চায় আর দাঙ্গা হতে দেবে না, তাহলে কেউ করতে পারে না, সরকার সব পারে। কাজেই এই হিন্দু তাস তারা খেলেছে, কারণ হচ্ছে কোনো শাসক শ্রেণী তার জনপ্রিয়তাকে বাড়ানোর জন্য এবং জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য, অর্থাৎ যখন তার সংকট থাকে সামনে, সে তখন সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন, কারণ সংখ্যায় বেশি হলে তার শক্তিটা বেশি, এবং সংখ্যালঘিষ্ঠের উপর তখন আক্রমণটা শানিত করে। আমরা পৃথিবীতে বিভিন্ন দেশে বারবার এই জিনিসটি দেখেছি এবং এটা চলছে সেখানে। কিন্তু বাংলাদেশে যখন একটা শান্ত অবস্থা ফিরে আসবে, বাংলাদেশে তারা বলছেন সংস্কার করবেন। কোন সংস্কার করবেন? বিরোধী দলের সমস্ত লোকদের গায়ের জোরে সমস্ত পদ থেকে এবং হিন্দুদের বিভিন্ন পদ থেকে, শিক্ষকতা থেকে ডিএম টু পিয়ন সবাইকে সরিয়ে দেওয়ার কাজ, যারা পছন্দ নয় তাদেরকে, এবং কাউকে 6 মাসের মধ্যে 2 মাসের মধ্যে 3টে প্রমোশন দেওয়ারও কথা আমরা কিন্তু সমাজ মাধ্যমে পেয়েছি। কাজেই তারা যে সংস্কার করছেন, এটুকু আমরা বলতে পারি যে সেখানে শোষণহীন কোনো সমাজ প্রতিষ্ঠা হবে না। সেখানে হলেই বলে হবে শান্তির উপর প্রতিষ্ঠিত শোষণ ভিত্তিক লিবেরাল শান্ত সমাজ প্রতিষ্ঠা হবে, এবং সেই শান্ত সমাজটা প্রতিষ্ঠা হলেই হিন্দুদের উপর হিন্দু তাস তারা কিন্তু শাসক ফেলে দেবে।
হিন্দু মুসলিম সংঘর্ষের ব্যাপকতা তখন কিন্তু কমে যাবে। কিন্তু আজন্ম লালিত পরিবারের মধ্যে থেকে, পারিপার্শ্বিকতা থেকে পরস্পর যেমন আমরা বাস করছি, কিন্তু পরস্পরের প্রতি যে ঘৃণা, আজন্ম লালিত ভাবে কিছু শ্লোক বাগধারা আমরা শিখছি, বা কোনো কিছু খারাপ করলেই বিধর্মীদের সঙ্গে অন্য ধর্মের মানুষের উদাহরণ দিয়ে বলবার যে প্রবণতা হয়েছে, যে মানসিকতা আমাদের তৈরি হয়, সেখানে দেখা যায় নিজের স্বগোত্রের মধ্যে যখন আলাপ আলোচনা করেন, কোনো উদাহরণ দিতে কিন্তু অনেক শিক্ষিত লোকের কিন্তু বাধে না। জায়গায় জায়গায় আজন্ম লালিত এই অভ্যাস বশত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু একটি কথা বলে রাখা দরকার, শান্তিভিত্তিক, শোষণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে পরে এই বাংলাদেশের হিন্দুদেরও আর ভারতে আসতে হবে না, বা কোনোদিনই এসে শেষ হবে না, এবং ভারতের মুসলমানরা কোনোদিন কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে যাবে না। হিন্দু কখনো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে না, এবং প্রয়োজনে আরেকটি দেশ হচ্ছে সরলীকরণ, যেটা হচ্ছে যে হিন্দুর দেশ ভারতবর্ষ, কিন্তু ভারতবর্ষ যে সকলের দেশ এটা তারা বলেন না, এবং সেখানে প্রয়োজনে, এবং ভারতবর্ষের বিরোধিতা করা হচ্ছে পাকিস্তান, এবং বর্তমানে বাংলাদেশের দেখা যাচ্ছে প্যাট্রিয়টিক, কোনো ব্যক্তি যে প্যাট্রিয়টিক প্রমাণ দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে হিন্দু বিরোধিতা করা এবং হচ্ছে ভারতবর্ষের বিরোধিতা করা। অবশ্য এই হিন্দুতাস প্রয়োজন ফুরিয়ে গেলে স্তীমিত হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু বারবার দেখা দিবে, এটা কিন্তু বারবার আসতেই থাকবে। একটা কথা বলে রাখি, আরব দুনিয়া থেকে কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের 1000 বছর আগে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজও কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরা কিন্তু আরব দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি, এবং পৃথিবীর কোনো দেশেই সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে পারেন না। সুদান ইসলাম এবং খ্রিস্টানিটির ভিত্তিতে ভাগ হয়েছে, উত্তর সুদান এবং দক্ষিণ সুদান। সুদান থেকে কোনো অংশ থেকেই কিন্তু খ্রিস্টানদেরও সব অংশে খ্রিস্টান এবং ইসলাম ধর্মীরা আছেন, উত্তরেও আছেন, দক্ষিণেও আছেন। কোথাও অবশ্য কম হয়েছে, বেশি আছে, এইটুকুই। এবং বর্তমানে নতুন একটি দেখা যাচ্ছে, নতুন সংখ্যালঘু, অর্থাৎ যারা অভিবাসী, সাম্রাজ্যবাদী দেশগুলি যে আমাদের দেশকে শোষণ করেছে, আমাদের উপনিবেশ করে রেখেছে, আমাদের দেশ থেকে শোষণ করে নিয়ে যে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে, প্রথম মহাযুদ্ধের পর থেকে শুরু এবং দ্বিতীয় মহাযুদ্ধের শেষ পর্যন্ত কিন্তু বিশ্বের এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলি স্বাধীন হয়েছে, কিন্তু তাদের সেই উন্নত দেশে তাদের উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই শোষিত দেশ থেকেই আবার শ্রমিকরা গিয়েছেন, কলাকুশলীরা গিয়েছেন, এবং বিভিন্ন পেশার মানুষেরা গিয়েছেন, সেখানে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। আজকে তাদের শাসন ব্যবস্থার পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা যে তারা সেখানে সমাজ ব্যবস্থা তৈরি করেছেন, তার ফলে ধনী একদিকে ধনী হচ্ছে, গরিব একদিকে গরিব হচ্ছে। স্বভাবত কারণেই গরিব এবং মধ্যবিত্তের যে অবস্থা খারাপ হচ্ছে, তার থেকে যে শাসক, শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখার যে শাসক, সেই শাসকের প্রতি জনপ্রিয়তার হ্রাস পাচ্ছে। জনপ্রিয়তার হ্রাস পেলে যেমন পাকিস্তানে হিন্দুদের দেখিয়ে দেওয়া হয় তারাই যত দুঃখের কারণ, বাংলাদেশে দেখিয়ে দেওয়া হচ্ছে যে অমুসলমান যারা, ইসলাম ধর্মী যারা, তারাই যত বাংলাদেশের যুদ্ধের কারণ। কিন্তু এটা বলবো না, বাংলাদেশের লক্ষ লক্ষ উচ্চমনা মানুষ আছেন, এটা ঠিকই, কিন্তু এটা খুব অল্প সংখ্যক মানুষ হলেও তাদের প্রভাবটা অত্যন্ত বেশি। এবং আমরা দেখলাম পৃথিবীর কোনো দেশে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা যাবে না। এবং ইংল্যান্ডে গত যে নির্বাচন হয়ে গেল, সেখানে যারা অভিবাসী আছে, নির্বাচনে জিতলে নতুন নাৎসি মনোভাবাপন্ন পার্টি গজিয়েছে সেখানে। তারা বলেছিল
যে সেখানে রুয়ান্ডায় পাঠিয়ে দেবেন অভিবাসীদের। এবং ফ্রান্সে এরকম একটি পার্টির জন্ম হয়েছে, সেখানে শক্তিশালী হয়েছে। তারাও বলেছিলেন যে ফ্রান্সে যে অভিবাসীরা এসেছে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং ফ্রান্সে মুসলিমদের উপর একটু তাদের প্রচন্ড ক্ষোভ আছে সেখানে, এবং পাঠিয়ে দেওয়া হবে। এবং সম্প্রতি যে আমেরিকার নির্বাচন হয়ে গেল, যে আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ কেউ আশার আলো দেখছেন বিভিন্ন ভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য বাংলাদেশে বা বিভিন্ন ভাবে। কিন্তু ট্রাম্পের যে নির্বাচনী প্রচার ছিল এবং এর আগের বারে যে নির্বাচনী প্রচার এবং তার যে কার্যকলাপ ছিল, বিগত শাসনকালের আমলে 16 থেকে 20 সালের মধ্যে তিনি অভিবাসীদের কিন্তু নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চেষ্টা করেছিলেন, তিনি কিন্তু সফল হননি। এবারেও ছিল, অর্থাৎ ইউএসএ বা আমেরিকা হচ্ছে সাদা চামড়ার লোকদের জন্য, এবং যারা বাইরের অন্য রঙের মানুষরা গেছেন তারা সেখানে, তারা খুব অবাঞ্ছিত তার কথায় সেখানে। তিনিও তো এক বর্ণবাদী মানুষ সেখানে। কিন্তু ইংল্যান্ডের শাসকদেরও ক্ষমতা নেই, ফ্রান্সের শাসকদেরও ক্ষমতা নেই, আমেরিকার শাসকদেরও ক্ষমতা নেই যে তাদেরকে সমস্ত অভিবাসীকে তারা পাঠাতে পারেন দেশে। তার কারণ তাদের দেশে তাদের যে অর্থনীতিতে যে অবদান রাখছেন সম্পূর্ণভাবে এটা কখনোই সম্পূর্ণ করতে পারবেন না। কাজে পরিশেষে এই কথা বলবো, পৃথিবীতে যতদিন শোষণ থাকবে, শোষণ ভিত্তিক শাসন থাকবে, শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে, এবং এই বিভাজিত সমাজ ব্যবস্থায় ধন বৈষম্য থাকবে, সে যে ধরনের সরকার থাকুক না কেন, এই গণতান্ত্রিক সরকার থাক আর স্বৈরতান্ত্রিক সরকার থাক, রাজনৈতিক সরকার থাক, যে সরকার থাক, শাসক গরিবরা মাঝে মাঝেই ন্যূনতম যে কনসেশনটুকু দেন, কনসেশনটুকু দিতে না পারলে তারা কিন্তু ক্ষুব্ধ হবেন এবং সরকারকে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, এবং পাল্টে দেওয়ার চেষ্টা করলে কিন্তু তারাও ফ্যাসিবাদী রূপ গ্রহণ করবেন, এবং তারাও কিন্তু নিজেদের বাঁচানোর জন্য কিন্তু হয় ফ্যাসিবাদী হবেন এবং সাম্প্রদায়িক তাস অর্থাৎ সংখ্যালঘুকে সঙ্গে করে নিয়ে নিজেকে রক্ষা করার যে রাজনীতি করবেন। কাজেই আমরা যারা সাময়িকভাবে শান্ত হয়ে যাবে দেশ বলে মনে করছি তা নয়। এই স্থায়ী সমাধানই হচ্ছে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা যদি আমরা না করতে পারি, তাহলে শাসক নিজেকে রক্ষা করার জন্য বারবার এই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর তাস খেলবে। আর আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আলোচনার ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।